চলতড়িতের যে আগের ক্লাসগুলি হয়েছে সেখানে তোমাদের ওহম সূত্র সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। ওহম সূত্রের সাহায্যে যেটা প্রমাণ করা হয়েছে গাণিতিক রূপ যেটা, সেটা হচ্ছে ভি ভি ইজ ইকাল টু আই ইন্টু আর। তোমরা জানো যে ভি ইজ ইকাল টু আই ইন্টু আর, এই যে সমীকরণটি রয়েছে, এই সমীকরণে কোনো একটি তড়িৎ বর্তনী, ধরা যাক এটি একটি তড়িৎ বর্তনীর অংশ, একটি তার, পরিবাহী তারকে আমরা এরকম একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। এই প্রান্তটি এ, এই প্রান্তটি বি। এ বি দুই প্রান্তের মধ্যে রোধ হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ হচ্ছে আর। যদি এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ আই হয় এবং এ ও বি এর মধ্যে বিভব প্রভেদ ভি হয়, তাহলে লিখি আমরা ভি সমান এ বিন্দু ও বি বিন্দু বিভব প্রভেদ মধ্যে বিভব প্রভেদ। আই সমান তড়িৎ প্রবাহ আর আর সমান পরিবাহীর রোধ। আমরা পূর্বেকার ক্লাসে আলোচনা করেছি ভি এর একক এসআই একক ভোল্ট, আই এর এসআই একক অ্যাম্পিয়ার, আর আর বা রোধ বা রেজিস্ট্যান্সের এসআই একক ওহম। এগুলি প্রকাশ করার রীতি আছে। ভোল্টকে আমরা ভি বলি, এটাকে ভি বলা হয়। অ্যাম্পিয়ারকে এ এম পি এরকম লেখা হয় ইংরেজিতে। ওহমকে এইরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, কিংবা ও এইচ এম এটাও লেখা যায়। ও এইচ এম কিংবা এই একটা চিহ্ন, এটাকে ওমেগা বলে, এটা একটা গ্রিক লেটার, এটা দিয়েও কিন্তু প্রকাশ করার রীতি আছে। এবং ওহম সূত্র সংক্রান্ত যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলো আসে পরীক্ষাতে, বিশেষত মাধ্যমিক পরীক্ষাতে খুব সহজ প্রশ্ন আসে, সেগুলো শুধুমাত্র ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর, এই যে ফর্মুলা, জাস্ট ফর্মুলা পুট করলেই অঙ্কগুলো হয়ে যাবে। এবং তোমরা যেটা করবে, তোমাদের বইতে বেশ কিছু টেক্সট বই যেগুলো রয়েছে, সেই টেক্সট বইয়ে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া হয়েছে, সেই প্রবলেমগুলো তোমরা দেখবে এবং সলভ করবে। এগুলো এমন কিছু জটিল প্রবলেম নয়, বরং একটা বিষয় বোঝানোর প্রয়োজন রয়েছে এখন, সেটা হচ্ছে রোধ বা রোধের ধারণা। এই সংক্রান্ত বিষয়টা নিয়ে বইয়ে খুব ভালো আলোচনা করা নেই। টেক্সট বইগুলো দেখেছি আমি, কোনো বইতেই কিন্তু এই বিষয়ে বিশদে আলোচনা করা নেই। তো অবশ্যই আলোচনা করা যেটা আছে সেটা গুরুত্বপূর্ণ আলোচনায় করা হয়েছে, কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলি কৌতূহলী ছাত্রছাত্রীদের কাছে জানা খুব দরকারি বলে মনে হয়। আমি বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। এবং যেগুলি অপরিহার্য বিষয়, অর্থাৎ যেগুলি মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের পড়া
প্রয়োজন সেগুলি অবশ্যই বাদ যাবে না, সেগুলি সহই আলোচনা করা হবে। এখানে আলোচনা একটু বাড়তি করা হবে। যাই হোক, তাহলে সেই জায়গার দিকে আমরা একটু অগ্রসর হব। এটা পরের পাতা নিচ্ছি আমি। তো দেখো, আমরা বলেছি এটা একটা পরিবাহী, এটা পরিবাহী তার এ বি। একটা তারকে যদি, তার তোমরা দেখেছো তামার তার, অ্যালুমিনিয়ামের তার, লোহার তার, যে কোনো ধাতব তারের মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ যায়। তো আমরা ধরে নিচ্ছি এইরকম একটা প্রস্থচ্ছেদ যুক্ত একটা তার রয়েছে। আমরা ছবিটা আঁকার চেষ্টা করছি এখানে। এরকম একটা তার আমরা কল্পনা করছি। দেখতে পাচ্ছ, এটা আমি একটা সিলিন্ডার আঁকার চেষ্টা করলাম। সিলিন্ডার অর্থাৎ এই যে গোলাকার যেটা লাগছে, ঠিক গোল নয়, ডিম্বাকৃতি, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। তো ধরা যাক এটাই হচ্ছে আমার এ বি, একটা তার এ এবং বি, একটা তার। এই তারের মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করছে। অর্থাৎ আমরা মনে করছি যে এ থেকে বি এর দিকে ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে। তো প্রবাহের দিক যদি এটা হয়, প্রবাহের দিক, প্রবাহের দিক, আই হচ্ছে ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ, এটা প্রবাহের দিক। প্রবাহের দিক যদি এ থেকে বি এর দিকে হয়, দেখতেই পাচ্ছ আমরা অ্যারো যেটা এঁকেছি, অ্যারোটা করেছি এ থেকে বি এর দিকে, অতএব স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইলেকট্রিক কারেন্টটা এ থেকে বি এর দিকে যাচ্ছে। তাহলে ইলেকট্রনের যেটা গতির দিক, ইলেকট্রনের গতির দিক, সেটা হবে বি থেকে এ এর দিকে। অর্থাৎ এটা হবে বি থেকে এ এর দিকে। প্রবাহের দিক যেদিকে হয়, ইলেকট্রনের গতি দিক তার উল্টো দিকে হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি এই যে লাল লাল ছোট ছোট কতগুলো বিন্দু এখানে আমরা দিচ্ছি, এই যে বিন্দুগুলো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুগুলো, এই বিন্দুগুলো প্রত্যেকটা বি এর থেকে এ এর দিকে ধাবমান, বি এর থেকে এ এর দিকে ধাবমান, এই দিকে আসছে। তো যখন একটা ইলেকট্রন এরকম একটা পরিবাহীর মধ্য দিয়ে গতিশীল হয়, তখন কি হয় না, তখন এই যে পরিবাহী তারটি রয়েছে, সেটা লোহার হতে পারে, তামার হতে পারে, বা অন্য যে কোনো মেটালের হতে পারে, রূপো দিয়েও তৈরি হতে পারে। রূপোটা হচ্ছে খুব ভালো কন্ডাক্টর, অর্থাৎ রূপোর মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট খুব ভালো মতো যায়। তবে সাধারণভাবে বাড়িতে বা রাস্তাতে যে ইলেকট্রিক লাইন কানেকশন করা হয়, অ্যালুমিনিয়াম এবং তার দিয়ে করা হয়, এই তামা দিয়ে করা হয়। বাড়ির লাইনটা তামা দিয়ে করা হয়, তামার তার দিয়ে করা হয়। আর বাইরের লাইনটা যেটা থাকে সেটা সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়। তামা এবং অ্যালুমিনিয়াম এগুলো তাপের এবং বিদ্যুতের সুপরিবাহী। আবার রূপোটা বিদ্যুতের আরো ভালো সুপরিবাহী, কিন্তু রূপোটা যেহেতু কস্টলি, সিলভার, খুব দাম পড়ে যায়। এবং শুধু তাই নয়, বাইরে যদি রূপোর তার টাঙিয়ে রাখা হয়, তাহলে বুঝতেই পারছো যারা দুষ্কর্ম করার জন্য বসে আছে তারা আরো উৎসাহিত হবে। যে কারণে রূপোর তার দিয়ে
ইলেকট্রিক কানেকশন বাইরে করা হয় না। আমাদের আলোচ্য বিষয়টা ছিল আলাদা, যে একটা তারের মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট যাওয়া এবং ইলেকট্রিক কারেন্ট যাওয়ার যেটা দিক তার উল্টো দিকে ইলেকট্রনের গতির দিকটা হয়। তাহলে ইলেকট্রনগুলো আমরা লাল লাল কতগুলো ছোট ছোট ডট দিয়ে পরে ছবিটা এঁকেছি এবং অ্যারো দিয়ে বুঝিয়েছি ইলেকট্রনটা কোন দিকের থেকে কোন দিকে যাচ্ছে। তো এটা যেহেতু একটা ধাতব একটা দণ্ড বা ধাতব একটা তারের অংশ, সেই ধাতুর মধ্যে অনেকগুলো ধাতুর যেটা পরমাণু সেগুলো সজ্জিত থাকে। এই যে সজ্জা যেটা থাকে সেটাকে বলে 3 ডাইমেনশনাল অ্যারে। ত্রিমাত্রিক ভাবে সুন্দর করে সাজানো, মানে প্রত্যেকটা একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর সামনে পিছনে ডাইনে বাঁয়ে উপরে নিচে, কি বললাম, সামনে পিছনে ডাইনে বাঁয়ে উপরে নিচে, এগুলো মুখে বলা যাচ্ছে, কিন্তু এই 2 ডাইমেনশনাল যে বোর্ড, সেই বোর্ডে 3 ডাইমেনশনাল একটা পিকচার আঁকা সম্ভব নয়। তৎসত্ত্বেও যেহেতু এটা একটা কম্পিউটারাইজড বোর্ড, আমি চেষ্টা করছি ছবিটা একটু এঁকে দেখানোর, যে কেমন ভাবে সজ্জিত থাকে। 3 ডাইমেনশনাল অ্যারে বলতে কি বোঝায়? 3 ডাইমেনশনাল অ্যারে বলতে এরকম একটা, লক্ষ্য করে একটা ঘনক আঁকা হচ্ছে। এই ঘনকে, ঘনকের মতো শেপ হয়েছে, সমকোণী চৌপল বলতে পারো, ঠিক ঘনক এটা হয়নি, একটু কম বেশি হয়েছে। তো যদি এটাকে আমি এক্স অ্যাক্সিস বলি, এটাকে, এই যে এই লাইনটা এই যদি এক্স অ্যাক্সিস বলি, আমি লাল কালি দিয়ে আবার বোঝাচ্ছি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস হবে, আর এটা জেড অ্যাক্সিস হবে। দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু ফিজিক্সের আলোচনা, কিন্তু আমাদের ম্যাথামেটিক্সের মধ্যে ঢুকে যেতে হচ্ছে, আদারওয়াইজ জিনিসটা বোঝানো সম্ভব না, যেটা বোঝাতে চাইছি। তাহলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, আমি এটা এক্স নাম দিলাম, এটা ওয়াই নাম দিলাম, যেরকম করে ম্যাথামেটিক্সের গ্রাফে তোমরা নামটা দাও। অবশ্য তোমাদের 3 ডাইমেনশনটা নেই, তোমাদের 2 ডাইমেনশন গ্রাফ শেখানো হয়েছে। 3 ডাইমেনশনাল জিওমেট্রি ক্লাস 11-12 যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়বে তাদের শেখানো হবে। তো এক্স ওয়াই জেড এই যে অ্যাক্সিস তিনটে রয়েছে, এখানে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর এই অ্যাক্সিস সিস্টেমটা আমরা এর অভ্যন্তরেও কল্পনা করতে পারি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। এটা এক্স অ্যাক্সিস, লক্ষ্য করে দেখো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা জেড অ্যাক্সিস। এক্স, ওয়াই এবং জেড। তাহলে এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাক্সিস যে রয়েছে, সেই অ্যাক্সিস বরাবর অ্যাটমস অফ দি কন্ডাক্টর, যে কন্ডাক্টর রয়েছে সেই কন্ডাক্টরের যে অ্যাটমগুলো রয়েছে সেগুলো রেগুলারলি সজ্জিত থাকে। রেগুলারলি সজ্জিত মানে হচ্ছে কি, ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট মেনটেন হবে, অর্থাৎ ডিস্টেন্সটা কিন্তু কমবে না বা বাড়বে না। এইরকম একটা মডেল কল্পনা করা হয়। তো এই যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সটা কমবে না বা বাড়বে না, এই বিষয়টা মেনটেন হয় টেম্পারেচারটা যখন তার 0 থাকে, কেলভিন, 0 কেলভিন। 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা বাস্তবে তৈরি করা অসম্ভব। জিরোর কাছাকাছি তাপমাত্রা তৈরি করা সম্ভব। সেই তাপমাত্রাতে যখন একটা পদার্থকে নিয়ে যাওয়া হয়, তখন কি হয় না, এই যে ইন্টার অ্যাটমিক যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকে। টেম্পারেচার যখন বাড়ে তখন কি হয় না, এই যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স যেটা আছে, দুটো অ্যাটমের মধ্যে যে ডিস্টেন্স, সেটা বাড়ে এবং কমে। কিরকম ব্যাপারটা হয়,
ধরা যাক একটা স্প্রিং রয়েছে, সেই স্প্রিং এর দুই প্রান্তে দুটো বল রয়েছে, এই একটা বল এবং এই একটা বল। এবার এই স্প্রিংটা যদি ক্রমাগত কম্পিত হতে থাকে, ভাইব্রেশন যদি হয় স্প্রিংটার মধ্যে, তখন কি হবে না, তখন তখন এই যে দুটো অ্যাটম রয়েছে এক্স এবং ওয়াই, এক্স এর থেকে ওয়াই এর ডিস্টেন্সটা কখনো বাড়বে কখনো কমবে। তাহলে কি বললাম, মূল ধারণাটা কোথায় গেল, ইন্টার অ্যাটমিক যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা 0 কেলভিন টেম্পারেচার যদি হয় তাহলে কনস্ট্যান্ট। যখনই 0 থেকে বেশি হবে টেম্পারেচার, সাধারণত সেটাই হয়ে থাকে, তখন এই পরমাণুগুলোর মধ্যে দূরত্বটা কমবে বাড়বে। এই যে পরমাণুর মধ্যে দূরত্ব কমছে বাড়ছে, তার মানে এই যে পদার্থটা রয়েছে সেই পদার্থের ভেতরে যে পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণুগুলো ক্রমশ কাঁপছে, কম্পিত হচ্ছে। তো যখন ইলেকট্রনগুলো যখন পাস করে এখান থেকে একদিকে যায়, তখন কি হয় না, তখন এই যে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলোর সঙ্গে ধাক্কা খায়। বুঝতেই পারছো, একটা মাঠ রয়েছে, সেই মাঠে অনেকগুলো লোক নাচানাচি করছে আনন্দে, আর তুমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে চাইছো। তুমি একজন ব্যক্তি, তুমি একটা প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন যেতে চাইছো, তখন এই যে এরা নাচানাচি করছে, তোমাকে 1 নাম্বারের সম্মুখীন হতে হবে, 3 নাম্বারের সম্মুখীন হতে হবে, আবার 17 নাম্বারের সম্মুখীন হতে হবে, এবং তুমি পাশ কাটিয়ে কাটিয়ে, মানে তুমি যে সোজাসুজি যেতে চাইছো, তোমার সোজাসুজি যাওয়াটা কিন্তু সেখানে হবে না, যাওয়াটা বাধাপ্রাপ্ত হবে। এটা একটা বাস্তব উদাহরণ। একটা মাঠ রয়েছে, মাঠের মধ্যে লোকেরা নাচানাচি করছে আনন্দে, তুমি মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চাইছো, তোমাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে। এইরকম একটা ঘটনা এই প্রবাহীর মধ্যে ঘটে। ইলেকট্রন যখন এক জায়গা থেকে অন্য জায়গাতে যায় বা যেতে চায়, তখন কি হয় না, ইলেকট্রনগুলো এই অ্যাটমগুলোর দ্বারা, যেগুলো ভাইব্রেটিং অর্থাৎ যারা নাচানাচি করছে, তাদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। এবং পূর্বেই বলেছি যে 0 কেলভিন তাপমাত্রার কাছাকাছি এদের ড্যান্সিংটা, নাচ বা কম্পন বা ড্যান্সিং যাই বলো না কেন, সেটা খানিকটা স্তব্ধ হয়ে আসে। তার মানে যত তাপমাত্রা কমবে তত বাধাটা কমবে, আর তাপমাত্রা যত বাড়বে তত নাচানাচিটা বাড়ে, ভাইব্রেশনটা বেড়ে যায়। তখন কি হয় না, তখন বাধাটাও বেড়ে যায়। তার মানে ইলেকট্রনগুলো উপরের দিকের তাপমাত্রাতে ইলেকট্রনগুলো বাধা বেশি পায়, আর নিচের দিকের তাপমাত্রায় ইলেকট্রনগুলো বাধা ক্রমশ কম পায়। একেবারেই 0 কেলভিন তাপমাত্রা যখন হয়ে যায়, তখন ইলেকট্রনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কোনো বাধা সৃষ্টি হয় না। এই যে বাধা যেটা বললাম, এই বাধাটাই হচ্ছে অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে রোধ। বাধাটাই হচ্ছে রোধ। তাহলে এই যে আলোচনাটা যেটা করা হলো, এই আলোচনাটা তোমাদের কৌতূহল নিবৃত্তির জন্য করা হলো, যে কন্ডাক্টরের অভ্যন্তরে তার জিস্ট, যেটা আলোচনার, যেটা আমাদের শেষ অংশ বা আলোচনার যেটা মূল বিষয়বস্তু, একটি কন্ডাক্টরের অভ্যন্তরে যে সমস্ত পরমাণুগুলি থাকে, পরমাণুগুলি কম্পনশীল অবস্থায় থাকে যদি কন্ডাক্টর বা পরিবাহীর তাপমাত্রা >0 হয়,
অর্থাৎ when temperature of the conductor T is greater than 0 কেলভিন, টেম্পারেচার যখনই 0 কেলভিনের বেশি হবে, এবং সেটাই হয়ে থাকে 0 কেলভিন টেম্পারেচারটা আইডিয়ালাইজড টেম্পারেচার, সেটা সাধারণ মানে কি সেটা সম্ভব নয়, সেটা করা সম্ভব নয়। জিরোর কাছাকাছি যাওয়া সম্ভব, কিন্তু পারফেক্টলি জিরো করা সম্ভব নয়। তাহলে এইরকম তাপমাত্রাতে কি হয়, এইরকম তাপমাত্রাতে টেম্পারেচার গ্রেটার দেন 0 কেলভিন, ইলেকট্রন যখন পাস করে এক জায়গা থেকে অন্য জায়গাতে, তখন ইলেকট্রনকে পরিবাহীর অভ্যন্তরে বাধার সম্মুখীন হতে হয়। যত কারেন্ট যাবে বাধার সম্মুখীন হতে হবে। এই বাধাটাকেই আমরা বলছি রেজিস্ট্যান্স বা রোধ। যারা কৌতূহলী স্টুডেন্ট, অর্থাৎ যাদের মনে হচ্ছে যে আমরা এটা নিয়ে আরো একটু বেশি পড়াশোনা করতে চাই, তারা আমার সঙ্গে যোগাযোগ করলে এই সব বিষয় কোন বইতে আছে, কোথায় বিশদভাবে আলোচনা করা আছে, সেটা আমি তাদের জানিয়ে দেবো। এটা জেনারেল ক্লাস, মূলত আমাদের বাঁকুড়া হিন্দু স্কুলের ছাত্রদের জন্য এই ক্লাসটি করা। তাদের মধ্যে অনেকেই কৌতূহলী ছাত্র রয়েছে, যাদের জানার ইচ্ছা আছে, তাদের ইচ্ছা অনুযায়ী এবং তাদের কৌতূহল নিবৃত্তির জন্যেই এই বিষয়গুলোর অবতারণা করা হয়েছে। শুধু শুধু তাদের কথাটা নয়, এর সঙ্গে সঙ্গে যাদের হয়তো অতটা কৌতূহল নেই, তারা বিষয়টা জানতে চায়, মাধ্যমিকের সিলেবাসটুকু তারা জানতে চায়, তাদের জন্য যেটা অপরিহার্য আলোচনা সেটাও করা হবে। যাই হোক, আমরা সমস্ত রকমের ছাত্রদের কথা ভাবনা চিন্তা করেই আলোচনাটা চালিয়ে যাচ্ছি। তো দেখো, এই যে পরিবাহী তার, এই পরিবাহী তারটা ধরো এইরকম একটা তার রয়েছে, আর একটা খুব সরু তার রয়েছে, এইরকম একটা সরু তার রয়েছে। এই সরু প্যাসেজ দিয়ে ইলেকট্রনকে যদি যেতে হয়, আর এই যে বেশ একটা প্রশস্ত, বেশি ক্রস সেকশন সম্পন্ন, বেশি প্রস্থচ্ছেদ সম্পন্ন একটা পরিবাহী রয়েছে, তার মধ্য দিয়ে ইলেকট্রনটি যদি যেতে হয়, তাহলে ইলেকট্রনের পক্ষে পাশ কাটিয়ে যাওয়া এই জায়গাতে সহজ। এখানে তাহলে বাধা কম, এখানে বাধা কম। আর এই সরু জায়গা, ন্যারো প্যাসেজ, প্রথমত অ্যাটম গুলো তো ভাইব্রেট করছে, নাচানাচি করছে, ইলেকট্রনটাকে যেতে হবে ন্যারো প্যাসেজ, অর্থাৎ প্যাসেজটা হচ্ছে, ক্রস সেকশনটা হচ্ছে খুব ছোট, তাহলে এখানে বাধাটা বেশি হবে, বাধা বেশি। এখন আলোচনার আমরা যেটা রেস টেনে বলতে পারি, আমরা বলেছি রোধ মানে হচ্ছে বাধা, রোধ হচ্ছে এক ধরনের বাধা, তাই নাম হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে যদি প্রস্থচ্ছেদটা বড় হয় তাহলে রোধটা কম হবে, আর প্রস্থচ্ছেদটা যদি কম হয় তাহলে রোধটা বেশি হবে। এই যে কথাটা যেটা বললাম, প্রস্থচ্ছেদ বেশি হলে রোধ কম, আর প্রস্থচ্ছেদ কম হলে রোধ বেশি। পরিষ্কার বাংলা ভাষায় লিখেছি, বুঝতে না পারার কোনো কারণ নেই, এবং বোঝানোর জন্য যেটুকু আমার প্রয়াস, আমার সাধ্যের মধ্যে যেটুকু প্রয়াস, সেটুকু আমি করেছি। প্রস্থচ্ছেদ বেশি হলে রোধ কম, প্রস্থচ্ছেদ কম হলে রোধ বেশি। এই যে এতগুলো কথা খরচা করার থেকে যদি আমি এরকম একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে দিই, আর ভেরিজেস 1/a, আর ইজ ইকুয়াল টু হচ্ছে রোধ, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যদি লেংথ এল ধ্রুবক,
এল মানে দৈর্ঘ্য। আমরা ধরে নিচ্ছি এটার যা দৈর্ঘ্য এটারও তাই দৈর্ঘ্য, একই দৈর্ঘ্যের দুটো, একই দৈর্ঘ্যের আমরা দুটো পরিবাহী তার নিয়েছি, এবং ওই যে ফ্রি ইলেকট্রন থিওরি, ইলেকট্রনের যে গমনাগমন, ইলেকট্রন যাওয়ার যে থিওরি, যেটা ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় গতিশীল হয়, সেই থিওরি অনুযায়ী আমরা এক্সপ্লেন করেছি যে প্রস্থচ্ছেদ বেশি হলে বাধা কম হয় বা রোধ কম হয়, প্রস্থচ্ছেদ কম হলে রোধ বেশি হয়। এই কথাগুলোর পরিবর্তে যদি শুধুমাত্র এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করি, তাহলে এই কথাগুলো বলা হয়ে যায় আর ভেরিজেস 1/a। মানে এই কথাগুলো বলাও যা, আর এই ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশনটা রয়েছে এটা বলাটাও তাই। শুধুমাত্র আমাদের যেটা এই কাজ, যেটা সেটা হচ্ছে এই ইনফরমেশনের সঙ্গে এই ইনফরমেশনটা যে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ দুটো ইনফরমেশন যে একই, সেটা আমাদের বুঝতে হবে। তো এই যে বোঝাটা, এই যে দুটো ইনফরমেশন, সেট অফ ইনফরমেশন দিয়েছি, এখানে একটা ইনফরমেশন দিয়েছি, এখানে একটা ইনফরমেশন দিয়েছি, এটা দিয়েছি পরিষ্কার বাংলা ভাষায় লেখা দুটো সেন্টেন্স, এখানে একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, আমাদের এটা কিন্তু বুঝতে হবে এই জায়গাটা, আর ভেরিজেস 1/a। এরপরে আমরা পরের টপিকসে যাই, তাহলে আমরা একটা জিনিস জানলাম, আর ভেরিজেস 1/a যদি এর ধ্রুবক থাকে। শুধুমাত্র এই একটা 1 নাম্বার একটা সূত্র আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ধরা যাক দুটো পরিবাহী তার রয়েছে, দুটোরই প্রস্থচ্ছেদ একই, কিন্তু একটার দৈর্ঘ্য বেশি আর একটার দৈর্ঘ্য হচ্ছে কম। এটার দৈর্ঘ্য বেশি, এল বেশি, এটার দৈর্ঘ্য হচ্ছে কম। লক্ষ্য করে দেখো, একটা ইলেকট্রনকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা এদিকের থেকে এদিকে যাবে, প্রস্থচ্ছেদ কোনো ম্যাটার করে না, কারণ প্রস্থচ্ছেদটা হচ্ছে, প্রস্থচ্ছেদ দুই ক্ষেত্রেই সমান, এখানেও যা প্রস্থচ্ছেদ এখানেও তাই প্রস্থচ্ছেদ, দুই ক্ষেত্রেই সমান। কিন্তু এখানে একে অনেকটা পথ যেতে হবে, তাহলে অনেকটা পথ যদি যেতে হয় তাহলে ধাক্কাধাক্কি হওয়ার সম্ভাবনাটা বেশি। অ্যানালজিটা তোমরা চিন্তা করো, আমি একটা দিয়েছিলাম অ্যানালজি, অর্থাৎ একটা বাস্তব উদাহরণ দিয়েছিলাম। একটা মাঠ রয়েছে, মাঠে অনেকগুলো লোক যে কোনো কারণে নাচানাচি করছে, তোমাকে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যেতে হবে। মাঠটা যদি মনে করো আরো লম্বা হয়, যত বেশি লম্বা হবে মাঠটা, তত বেশি তোমাকে বাধার সম্মুখীন হতে হবে। ধরো আমাদের এই ছোট মাঠ, হিন্দু স্কুলের যেটা ছোট মাঠটা রয়েছে, বড় মাঠটা রয়েছে, ছোট মাঠটা তোমরা স্কুলের সামনে যেটা প্রাঙ্গণটা, যেটা ছোট মাঠ বলছি, মুক্ত মঞ্চের সামনে, সেখানে তুমি 100 মিটার যাচ্ছ ম্যাক্সিমাম। আর আমাদের যে বড় মাঠটা, যেটা বট গাছটা রয়েছে আমাদের হিন্দু স্কুলের, সেখানে তোমাকে যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে হয়, অনেকটা পথ তোমাকে যেতে হবে। দু জায়গাতেই কিন্তু আনন্দে অনেকে নাচানাচি করছে, দুটো জায়গাতে। তাহলে বড় মাঠটা পেরোতে তোমার বেশি কষ্ট হবে, সেখানে তুমি বেশি বাধা পাবে। তার মানে লেংথ যত বাড়ে তত বেশি বাধাটা বাড়ে, মানে দৈর্ঘ্য যখন বাড়বে তখন রোধটা বাড়বে। তাহলে আমরা লিখতে পারি এখানে একই প্রস্থচ্ছেদের জন্য, আগে যেমন লিখছিলাম একই দৈর্ঘ্যের জন্য, এবারে লিখছি একই প্রস্থচ্ছেদের জন্য একই প্রস্থচ্ছেদের জন্য পরিবাহীর পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, আর দৈর্ঘ্য কমলে রোধ কমে। এই যে সেন্টেন্স যেটা লিখলাম, একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সের পরিবর্তে যদি আমরা লিখি আর ভ্যারিজ এজ এল, যখন এ ধ্রুবক,
তাহলে এইটুকু ম্যাথামেটিক্স আর ভেরিসেস এল যখন এ ধ্রুবক, এটাই সাফিসিয়েন্ট এই বক্তব্যটা বোঝানোর জন্য। ম্যাথামেটিক্স ইটসেলফ এ ল্যাঙ্গুয়েজ, অঙ্ক একটা ভাষা which is universal and brief, সার্বজনীন এবং সংক্ষিপ্ত। সবাই বুঝবে, চীন দেশের লোকও বুঝবে, জাপানের লোকও বুঝবে, আবার অস্ট্রেলিয়ার লোকও বুঝবে, আবার ইথিওপিয়ার লোকও বুঝবে, আবার ইন্ডিয়ার লোকও বুঝবে। তো এই জন্যে এই ল্যাঙ্গুয়েজটা আমরা যেটা ইউজ করছি, এই ল্যাঙ্গুয়েজটা আমাদের এত বেশি ইম্পর্টেন্ট। তাহলে দুটো সূত্র পেলাম, একটা পেলাম আর ভ্যারিসেস 1/a when l is constant, and আরেকটা পেলাম আর ভ্যারিসেস l when a is constant। এইবারে যাদের যৌগিক ভেদের উপপাদ্য সম্বন্ধে আইডিয়া আছে, আমি বারবার বলছি যে আমার ক্লাসগুলো বা ফিজিক্সের ক্লাস আমি যেই পড়ান না কেন, মিনিমাম ম্যাথামেটিক্যাল নলেজ ছাড়া এগুলো বোঝা যাবে না। তাতে ডাইরেক্ট ক্লাস করি আর হাতে কলমে বসে শেখাই, তোমাদের এগুলো জানতেই হবে। তাহলে দুটো সূত্রের সঙ্গে আমরা দুটো সূত্রকে যদি আমরা একত্রিত করি, একত্রিত করে একটা সূত্রে পরিণত করে লিখি, তাহলে লিখব আর ভ্যারিজ অ্যাজ এল বাই এ যখন এল এবং এ উভয়ই পরিবর্তনশীল। যখন এল ও এ উভয়ই পরিবর্তিত হয়। এটা ক্লিয়ারলি বুঝতে হবে সূত্রটা, তাছাড়া কিন্তু এখানটা বোঝানো খুব মুশকিল হবে। আর ভ্যারিসেস এল বাই এ, এটাকে যদি আমরা এইরকম রূপ দিতে চাই, আর ইজ ইকাল টু করতে চাই, তাহলে একটা ধ্রুবক দিতে হবে। এটাকে রো বলে, রো এল বাই এ। আর ইজ ইকাল টু রো এল বাই এ, রো এটা গ্রিক লেটার, একটা রো একটি ধ্রুবক। এতক্ষণ পর্যন্ত এটি একটি ধ্রুবক, এরপর আলোচনা আছে আবার। রো একটি ধ্রুবক, তাহলে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এরপরে আমরা পেয়ে গেছি অলরেডি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এটা সূত্রের রূপ, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু লেংথ বাই এরিয়া অফ ক্রস সেকশন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে যদি আমি একটা ছবি আঁকি এরকম, দেখো এখানে একটা আমাদের পরিবাহী তার আমরা আঁকছি, একটা পরিবাহী তার এরকম দেখতে হবে। এই যে দূরত্বটা, এক প্রান্ত থেকে অপর প্রান্তের যে দূরত্ব, এটাকে বলছি এল। ছোট এল, বড় এল, তোমরা যেটা খুশি দিতে পারো, বইয়ে দুরকমই কিন্তু এল ইউজ করা হয়। আমিও এখানে দুরকমই, একবারে ছোট এল বলেছি, এটা বড় এল হয়ে গেছে। আর এই যে এরিয়া অফ ক্রস সেকশন, এটা হচ্ছে এ। তাহলে রোটা কোনটা? না দেখো, এই যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা রয়েছে, এটাকে যদি আমি অ্যানালাইজ করি, তাহলে পাবো অর রো ইজ ইকাল টু আর ইন্টু এ বাই এল।
মনে রাখতে হবে এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, এল হচ্ছে লেংথ, আর হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে যদি এ ইজ ইকুয়াল টু 1 হয় এবং এল ইজ ইকুয়াল টু 1 হয়, এ মানে এরিয়া অফ ক্রস সেকশন মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা 1 মিটার স্কয়ার বলতে পারি আমরা এসআই পদ্ধতিতে। এল ইজ ইকুয়াল টু 1 মিটার বলতে পারি। অর্থাৎ এমন একটা পরিবাহী যে পরিবাহীটার এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে 1 মিটার স্কয়ার আর এল হচ্ছে 1 মিটার। তাহলে মনে মনে চিন্তা করে এমন একটা পরিবাহী তোমাকে চিন্তা করতে হবে যে পরিবাহীটার এই যে এরিয়া অফ ক্রস সেকশন এটা হচ্ছে 1 মিটার, আবার লেংথ যেটা হবে সেটাও কিন্তু 1 মিটার। এখানে তোমাদের একটু জিওমেট্রি ধারণা থাকা দরকার আছে। জিওমেট্রিতে এমন কোনো ফিগার আছে চিন্তা করে দেখো দেখি যার এরিয়া ক্রস সেকশনটা হচ্ছে 1 মিটার স্কয়ার এবং লেংথ হচ্ছে 1 মিটার। একটু চিন্তা করলেই তোমরা হদিশটা পাবে, যাদের জিওমেট্রি সম্বন্ধে একটা আইডিয়া আছে, যে আমরা যদি এইরকম একটা পদার্থ নিই, জিওমেট্রিক্যাল শেপ, যার, এটা নিশ্চয়ই জানো এটা কি, এটা একটা ঘনক, এবং যদি এখানে এরিয়া এ ইজ ইকুয়াল টু হয় 1 মিটার স্কয়ার আর লেংথ এল ইজ ইকুয়াল টু 1 মিটার হয়, তাহলে এটা একটা ঘনক, এটাকে বলা হচ্ছে একক ঘনক। ইংরেজিতে বলে ইউনিট কিউব। তাহলে ইউনিট কিউব বা একক ঘনক হচ্ছে একটা এমন জ্যামিতিক আকৃতি যার এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে 1 মিটার স্কয়ার, কারণ এটা যদি 1 মিটার হয় তাহলে 1 ইন্টু 1 1 মিটার স্কয়ার, আবার লেংথ হচ্ছে এই দিকের থেকে এই পর্যন্ত 1 মিটার। তাহলে একটা একক ঘনক যদি আমরা নিই এবং তার দৈর্ঘ্যটাও হচ্ছে তাহলে এল ইজ ইকুয়াল টু 1, ক্ষেত্রফলটা হচ্ছে এল এ ইজ ইকুয়াল টু 1, তাহলে এই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে যে কন্ডিশনগুলো আমরা ইম্পোজ করেছি, একটা কন্ডিশন দিয়েছি এ ইজ ইকুয়াল টু 1, এটা ইজ ইকুয়াল টু 1 বলেছি, আর এল ইজ ইকুয়াল টু এটাকেও 1 বলেছি, যে কন্ডিশনগুলো এখানে প্রয়োগ করেছি, আরোপ করেছি, ইম্পোজ করেছি, সেগুলো এখানে কিন্তু খাপ খেয়ে যাচ্ছে, অর্থাৎ এটার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে সেরকম যদি হয় তাহলে এইরকম জায়গাতে রো ইজ ইকুয়াল টু আর। রোটা কি না, রো হচ্ছে একটা একক ঘনক দিয়ে যখন ইলেকট্রিক কারেন্ট পাস করে এক প্রান্ত থেকে বিপরীত প্রান্তের দিকে, এক প্রান্ত থেকে বিপরীত প্রান্তের দিকে যখন প্রবাহ যায়, তখন একক ঘনক যে পরিমাণ রোধ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে রো। তাহলে রো ইজ ইকুয়াল টু একক ঘনকের ক্ষেত্রে এক প্রান্ত থেকে বিপরীত প্রান্ত দিকে প্রবাহ হলে যে রোধ সৃষ্টি হয় তাকে রো বলে। এর একটা আলাদা নাম আছে, এটাকে বলে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ, বা এটাকে বলে স্পেসিফিক রেজিস্ট্যান্স।
বা রোধাঙ্ক, রেজিস্টিভিটি, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক রোধ, রো। এবং এই যে রো এর ভ্যালু, রো এর মান পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, নেচার। ম্যাথামেটিক্যালি রো এর ভ্যালু রো ইজ ইকুয়াল টু 0 হতে পারে, রো ইজ ইকুয়াল টু 1 হতে পারে, ম্যাথামেটিক্যালি। তাহলে দেখো, ম্যাথামেটিক্যালি বলছি রো ইজ ইকুয়াল টু যদি 0 হয়, আর ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে রো ইন্টু এল বাই এ। ফর্মুলাগুলো দেখো, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে যখন আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এটার ভ্যালু যদি 0 হয়, আর ইজ ইকুয়াল টু 0, রো ইজ ইকুয়াল টু যদি 0 করতে পারা যায় কোনোভাবে, তাহলে রেজিস্ট্যান্সটা 0 হয়ে যাবে। রেজিস্ট্যান্স যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। কারণ এই যে ইলেকট্রিক যত সকম যত রকমের অ্যাপ্লায়েন্সেস তোমরা ইউজ করেছো, যে মোবাইলটি নিয়ে তুমি ক্লাসটি করছো, সেই মোবাইলটা মাঝে মাঝেই চার্জ দিতে হয় দেখবে। তো যখন চার্জ দাও, তখন দেখবে চার্জারটা গরম হয়ে যায়। আবার দীর্ঘক্ষণ মোবাইলটা ইউজ করলে মোবাইলটা গরম হয়ে যায়। এই যে আমি ব্যবহার করছি এতগুলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, ইন্টারনেট কানেকশন রয়েছে, ল্যাপটপ রয়েছে, ক্যামেরা রয়েছে, লাইট রয়েছে, এবং যেহেতু প্রচন্ড গরম একটা ফ্যানও রয়েছে, এতগুলো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স আমরা ইউজ করছি। এতগুলো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স ইউজ করার জন্যে আমাকে, ধরা যাক 1 ইউনিট বা ধরা যাক 0.5 ইউনিট আমি পাওয়ার কস্ট করছি, 0.5 ইউনিট ধরা যাক, কথার মানে বলছি। কমও হতে পারে, বেশিও হতে পারে, যে যেরকম ভাবে ব্যবহার করে। তো এখানে তাহলে কম্পিউটারের জন্য আবার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস রয়েছে কিছু, সেখানে তোমার পাওয়ার ব্যাকআপ আছে, স্ক্রিনের জন্য আলাদা, সিপিইউ এর জন্য আলাদা, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আমার ব্যবহার করতে হচ্ছে। আর ইলেকট্রিকের যন্ত্র যেখানেই ইউজ করা হয়, সেখানেই কিন্তু তার আছে এবং তারের রেজিস্ট্যান্স থাকে। আর রেজিস্ট্যান্স থাকলেই কি হবে, সেখানে রেজিস্ট্যান্স থাকলে, এটা পরে পড়াবো রেজিস্ট্যান্স থাকলে কি ক্ষতি হয়, কি সুবিধা হয়। এই যে 0.5 ইউনিট যে পাওয়ার আমার এখানে কনজাম্পশন হচ্ছে, আমি যেটা ইউজ করছি, তার প্রায় 0.4 ইউনিট, বরং 0.4 সামথিং, 4.2 কি 4.3 কি 4.5 পর্যন্ত, প্রায় 90%, প্রায় 95% বা 90% পাওয়ার নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পাওয়ারটা কাজে লাগে না রেজিস্ট্যান্স থাকার জন্য। তো রোটাকে যদি জিরো করে দেওয়া যায়, রোটাকে যদি জিরো করে দেওয়া যায়, তাহলে কি হয় না, এই পাওয়ার কনজাম্পশন আমরা যেটা করছি, তার জন্য যে খরচা, সেই খরচাটা আমাদের 90% বেঁচে যাবে। তো তোমরা যারা ফিজিক্স পড়ছো, ভবিষ্যতে যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাও বা ফিজিক্সকে অ্যাপ্লাই করে কিছু একটা কাজ করতে চাও, তারা মাথার মধ্যে এখনই একটা চিন্তা নিয়ে থাকো যে কিভাবে রোটাকে জিরো করে ফেলা যায়। যদি কেউ করতে পারো রোটাকে জিরো, তাহলে সে তো বড় উপকার এটা করবেই পৃথিবীর জন্য, মানব সভ্যতার জন্য, উপরন্তু তার পড়াটাও সার্থক হবে, আর বড় কাজ সে করতে পারবে। তো
তোমাদের মাথায় আমি একটা চিন্তা ঢোকালাম যে কি করে রোটাকে জিরো করা যায়, বা রোটাকে জিরো করলে কি সুবিধা হয়, বা রোটা বেড়ে গেলে কি ক্ষতি হচ্ছে, রো এর জন্য কি সমস্যা হচ্ছে। আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, রোটা কোথা থেকে আসে, কেন হয়, ডিটেলস আমি পড়িয়েছি। এখন দেখো এই যে সূত্রটা আছে আমরা বুঝিয়ে দিলাম, আর ইজ ইকুয়াল টু রো, রো ইজ ইকুয়াল টু আর, বা আর ইজ ইকুয়াল টু রো when L is equal to 1 meter and A is equal to 1 meter square for a specific geometry, অর্থাৎ when the conductor is like this, R is equal to rho, একক ঘনক যদি নেওয়া হয়, এবং কন্ডিশনটা কি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কারেন্ট যেতে হবে। যদি এমনটা হয় কারেন্টটা যাচ্ছে কিন্তু এই দিকের থেকে, এইখান থেকে যাচ্ছে এই দিকে, তাহলে হবে না, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হবে। যাই হোক, আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। তাহলে দেখো আর এর একক, আর এর একক ওহম। তোমরা জানো এল এর একক লেংথ, দৈর্ঘ্য, মিটার, আর এ ক্রস সেকশনের ক্ষেত্রফল, এরিয়া অফ ক্রস সেকশন, তার এককটা হচ্ছে মিটার স্কয়ার বা বর্গ মিটার। তাহলে এখানে বসাই, আর এর জায়গায় এখানে লেখাই ওহম। ওহম সমান রো এর একক, সব এককে কনভার্ট করছি। ওহম মানে আর এর একক, রো এর একক জানি না, রো এর এককটা কি, এটা মিটার স্কয়ার, এটা মিটার, আর নিচে হচ্ছে মিটার স্কয়ার। তাহলে একটা কেটে যায় এদিকে, শুধু মিটার থাকে, তাহলে রো এর একক ওহম মিটার। কি করে এলো নিশ্চয়ই বুঝতে পারছো। রো কে বলা হচ্ছে রোধাঙ্ক, এর একক হচ্ছে ওহম মিটার। 1/রো তাকে বলা হচ্ছে কন্ডাক্টেন্স। 1/রো এটাকে সিগমা বলা হয়, এটা হচ্ছে রোধাঙ্ক, এটাকে বলে পরিবাহিতাঙ্ক। এর একক উল্টোটা হবে, এর একক বা বা ওহম মিটার টু দ্য পাওয়ার -1, ওহম মিটার টু দ্য পাওয়ার -1, কিংবা এটাকে বলা হচ্ছে মো, ওহমের উল্টো, ও এইচ এম, মো, মো পার মিটার, পার মিটার। কিংবা এটাকে বলা যেতে পারে সিমেন্স। তাহলে আমাদের যেটা শেখানো হলো, সেটা মূল তত্ত্বটা হচ্ছে কিন্তু বারবার বলছি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এটা নিয়ে অ্যানালিসিস করব। যখন রো ইজ ইকুয়াল টু 0, তখন তার মধ্যে তার রোধটা হচ্ছে কত, 0। এটা হচ্ছে সুপার কন্ডাক্টর, এটা হচ্ছে সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর মানে হচ্ছে কি, যে এমন একটা রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে বা যে পরিবাহীটার মধ্য দিয়ে, হ্যাঁ, সুপার কন্ডাক্টর এমন একটা পরিবাহী যার মধ্য দিয়ে বিদ্যুৎ বিনা বাধায় চলাচল করতে পারে। সেটা নিয়ে অবশ্য অনেক আলোচনা করার দরকার রয়েছে, কারণ আজ থেকে প্রায় 100 বছরেরও কিছু আগে, প্রায় 110 বছর আগে এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছিলেন ক্যামারলিন ওনেস বলে একজন সায়েন্টিস্ট। এগুলো বিজ্ঞানের ইতিহাস।
যারা কৌতূহলী ছাত্র তারা পড়তে পারো, সেগুলো পড়া দরকার রয়েছে। আমাদের বিজ্ঞান বইয়ের পরিসর অত্যন্ত ক্ষুদ্র, সেই জায়গাতে এত কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তো আমাদের যেটা এসেনশিয়াল পার্ট সেটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এটা বাদ দিয়েও আরো অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের জানার বিষয় রয়েছে। যেটা বলছিলাম যে আর ইজ ইকুয়াল টু জিরো করে দেওয়ার যে এটা চ্যালেঞ্জ, এটা সারা পৃথিবীব্যাপী এটার চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে, আর কে কি করে জিরো করা যায়। আর আরটাকে যদি জিরো করতে পারা যায় তাহলে ইকোনমিটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে বিদ্যুতের এত দাম, এটা কমে যাবে। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স গুলোর যে ক্ষতি হয়, ধরো তোমার একটা তুমি বাল্ব কিনেছো, সেই বাল্বটা কম দিন যাচ্ছে, ক্ষতিটাও কমে যাবে, কম্পিউটার দীর্ঘদিন টিকবে। শুধু তাই নয়, তোমরা বোধহয় জানো না, জানাও মানে এটা প্রাসঙ্গিক একটা তথ্য, বিজ্ঞান এবং প্রযুক্তির বিষয় প্রতি মুহূর্ত চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্ত চেঞ্জ হচ্ছে। এবং অত্যন্ত একটা কৌতূহলোদ্দীপক আলোচনা বা বিষয়, সেটা হচ্ছে কি না, এমন কিছু যন্ত্র রয়েছে যেগুলো ব্যবহার হয় এখন, সেই যন্ত্রটা চালানোর জন্য আলাদা পাওয়ার স্টেশন লাগে, অর্থাৎ এত বেশি সেটা বিদ্যুৎ খরচা করে, তার জন্য আলাদা একটা প্রচুর ইউনিট বিদ্যুৎ নষ্ট করে বা কনজিউম করে। তো সেক্ষেত্রে যারা যেগুলো প্রচুর ইউনিট বিদ্যুৎ খরচা করে, যেমন ধরে রাখো আমাদের জানাশোনা যন্ত্র তোমাদের হাতের কাছে, যেমন দেখো একটা ল্যাপটপে চালিয়েও দেখেছো তোমরা, এবং কম্পিউটারটা কম্পারেটিভলি বেশি বিদ্যুৎ নেয়, দেখবে ওটা কুলিং একটা ফাংশন থাকে কম্পিউটারে, যেটা সিপিইউ থাকে। আমাদের হিন্দু স্কুলের ছেলেরা অবশ্য অনেকেই সিপিইউ, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি সম্বন্ধে জানে, কারণ আমাদের একটা আইটি সেকশন রয়েছে। আইটি সেকশনে আমাদের মাস্টারমশাই যিনি রয়েছেন, ইনস্ট্রাক্টর, দুজন আমাদের সেখানে এনগেজ রয়েছেন ছাত্রদের মূলত শেখানোর জন্য। তো তারা অনেকে কম্পিউটার ব্যবহার করতে দক্ষ, দেখেওছে। সেখানে দেখবে যে সিপিইউ গুলোতে কুলিং সিস্টেম থাকে। কেন থাকে না, সেটাতে কুলিং সিস্টেমটা রাখা হয় যাতে করে যন্ত্রটা ঠান্ডা হয়। যন্ত্র ঠান্ডা কেন করার প্রয়োজন? যন্ত্র গরম হয় বলে ঠান্ডা করতে হয়। কিন্তু দেখবে কুলিং সিস্টেমটা আমাদের ছোটখাটো ট্যাবে কিন্তু কুলিং সিস্টেম থাকে না, মোবাইলে কুলিং সিস্টেম থাকে না, ওটা আরো ইম্প্রোভাইজ যন্ত্র। তো রেজিস্ট্যান্স যদি কম হয়, আরটাকে যদি রোটাকে জিরো করা হয়, আরটাকে যদি জিরো করে দেওয়া হয়, তাহলে এই কুলিং সিস্টেমের জন্য এক্সট্রা কস্ট হবে না, খরচা হবে না। মানে কি বললাম, যে আমাদের আর ইজ ইকুয়াল টু জিরো করতে পারলে পুরোপুরি ইকোনমির মধ্যে একটা চেঞ্জ চলে আসবে, একটা পরিবর্তন চলে আসবে। তো তেমনি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, লক্ষ্য করে দেখো, এলটা যত বেশি হবে তত রেজিস্ট্যান্স বেশি হবে। তোমরা যদি কখনো কেউ ফ্যান যেখানে সারানো হয়, এই সিলিং ফ্যান বা টেবিল ফ্যান, সেখানে দেখবে তামার তারের একটা কয়েল থাকে, অনেকটা তামার তার থাকে এরকম, সেই তামার তার একটা কয়েল থাকে, সেই কয়েল গুলো বাঁধে মাঝে মাঝে। তোমরা এটা পাবে দেখতে, যে যারা কৌতূহলী ছাত্র রয়েছে আমাদের লালবাজার থেকে খানিকটা এগিয়ে এসে, ওই আমাদের আহ, যেটা সাভারকারের যে চায়ের দোকান টোকানগুলো রয়েছে, তার উল্টো দিকে একটা জায়গায় শ্রী দুর্গা মেশিনারিজ বলে একটা দোকান রয়েছে, মেশিনারি পার্টসের। তার পাশেই এক জায়গাতে দেখেছি ফ্যানের কয়েল বাঁধা হয়। তো তোমরা যারা বাজার টাজার বেরো টেরো, তারা কৌতূহলী হয়ে দেখতে পারো যে কিভাবে একটা তার, অনেক বড় একখানা তার, সেটাকে কয়েল আকৃতি দিয়ে, অর্থাৎ এরকম করে গুটিয়ে 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 দিয়ে পরে আর একটা ফ্যানের হেডটা বাঁধা হচ্ছে। তাহলে আমাদের তত্ত্বটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, লক্ষ্য করে দেখো। এবং সেখানে দেখবে যে কাছে গিয়ে দেখার সুযোগ হয়, প্যান্ডেমিক সিচুয়েশন, আমি বলবো না ছাত্রদের যে তোমরা বাইরে বেরো, যখন প্যান্ডেমিক সিচুয়েশন শেষ হয়ে যাবে তখন দেখতে পারো। আর নতুবা যদি কারো দেখার সুযোগ থাকে নিরাপদ দূরত্বে থেকে, নিরাপদে থেকে, তারা দেখতে পারো মাস্ক ইউজ করে। দেখবে বিশাল একখানা লম্বা তার, তারটা খুব পাতলা সরু, তাহলে এটা কম,
এলটা বেশি। তাহলে এল যদি বেশি হয় এবং এ যদি কম হয়, আরটা বেশি হবে। তাহলে আর যদি বেশি হয় তাহলে বাধা বেশি হবে। আর কি বললাম, বাধা বেশি হলেই বেশি গরম হবে যন্ত্রটা এবং বেশি বিদ্যুৎ পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার সেটা কনজিউম করবে, খাবে, সোজা কথা, বেশি পাওয়ার সে টানবে। তো যদি আর এর ভ্যালুটা কমিয়ে দেওয়া যায় বা রো এর ভ্যালুটা যদি কমিয়ে দেওয়া যায়, এল তো কমানো যাবে না, এল হচ্ছে লেংথ, এটা তারের নির্দিষ্ট দৈর্ঘ্য ছাড়া বিদ্যুৎ পাঠানো যাবে না। তারের নির্দিষ্ট দৈর্ঘ্য ছাড়া সেটা ম্যাগনেটটা কাজ করবে না, ম্যাগনেটিক অ্যাকশনটা হবে না। তো এলটাকে কমানো যাবে না, এটাকেও বদলানো যাবে না। যদি এটাকে আমি কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, লক্ষ্য করে দেখো, এটাকে যদি বাড়িয়ে দিই, এরিয়া অফ ক্রস সেকশনটা বাড়িয়ে দিলাম, তারটা মোটা হয়ে গেল, তারটা যদি মোটা হয়ে যায় যন্ত্রটা ভারী হয়ে যাবে, যন্ত্রটা ভারী হয়ে যাবে। আর ভারী হয়ে গেলে বেশি তামা লাগবে, বেশি তামা লাগবে না বেশি খরচা, তামার তো দাম আছে। ন্যাচারালি কি বললাম যে এই যে তত্ত্বটা রয়েছে এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে, ইলেকট্রিক্যাল পাওয়ার কনজাম্পশন এবং ইকোনমির ব্যাপার জড়িয়ে রয়েছে। তো তোমাদের ভাবনা চিন্তার খোরাক দিলাম একটা আমি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ সূত্রটা পড়িয়ে। ওহমের সূত্রে বলেছি যে টঙ্কগুলো যেগুলো অঙ্কগুলো খুব ইজি অঙ্ক, ওগুলো আমি দেখলাম করে দেওয়া মানে তোমাদের সময় সেটা নিয়ে নেবে, সেটা তোমরা নিজেরাই পারবে। বরং আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এই তত্ত্বের উপরে বেশ কিছু টঙ্ক রয়েছে যে অঙ্কগুলো আমাদের করে দিতে হবে। তো আমি একটা ক্লাস করব এটা নিয়ে, সেই ক্লাসে এই অঙ্কগুলো করে দেবো, বা তোমরা নিজেরা অঙ্কগুলো কৌতূহলী হয়ে করতে পারো। তারপরে আমরা চলে যাব তারের, আর এর অর্থাৎ রেজিস্ট্যান্সের সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, সেটার জন্য একটা আলাদা ক্লাস করাই ভালো। কারণ একটা ক্লাস 1 ঘন্টার বেশি দীর্ঘায়িত করে দিলে বা 40 মিনিটের বেশি দীর্ঘায়িত করে দিলে ছাত্রছাত্রীদের দেখেছি, আমার তো ছাত্রী নেই যদিও, তাহলেও জেন্ডার বায়াসিং এর ব্যাপার আছে, ছাত্রীদের কথা বলতেই হয়। তো সেখানে কিছু অঙ্ক তো করে দেবোই, আর 2 নম্বর হচ্ছে রেজিস্ট্যান্স। 40 মিনিট বললাম, 40 মিনিটের বেশি ক্লাস করলে ছাত্রছাত্রীদের ইয়ে হয়, মানুষ সংযোগের একটু অসুবিধা হয়, যে কারণে ক্লাসটা আমি সংক্ষিপ্ত রাখলাম। পরের ক্লাসে আমি তারের শ্রেণী সমবায় বা রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় কেন হয় এটা নিয়ে আলোচনা করতেও পারি। আর নতুবা সেল, অর্থাৎ যেখান থেকে আমরা বিদ্যুৎটা পাই, মূলত তো বিদ্যুৎ পাই, দেখতে পাচ্ছ এখানে একটা প্লাগের থেকে বিদ্যুৎ আসছে এখানে আমার যন্ত্রগুলো চালানোর জন্য, এটা এসি। ডিসির ক্ষেত্রে সেল কাজ করে, সেল আমাদের রয়েছে, আমি সেল দেখাবো তোমাদের, বা বাড়িতে যাদের মোটর বাইক রয়েছে তারা দেখতে পারো 12 12 ভোল্টের একটা সেল থাকে, ব্যাটারি যেটাকে বলা হয়। তো সেই সেলের অভ্যন্তরে ইলেকট্রিসিটি কিভাবে যায় এবং সেখানে বাইরে সার্কিটটা কেমন হয়, এটা নিয়েও আলোচনা করতে পারি। তো সেটা দেখবো কোনটা আলোচনা করলে সুবিধা হয়, সুবিধা মতো একটা আলোচনা পরের ক্লাসে করা হবে। এবং ইলেকট্রিক্যাল সায়েন্স যেটা আমরা চালু করেছি, এটা এই চ্যাপ্টারটা শেষ করতে আমাদের 1 মাসের বেশি সময় লাগবে, তাতে করে পুজোর মাসটাও আমাদের, এটা তো সেপ্টেম্বর মাস থ্রু, সেপ্টেম্বর মাসের প্রথম ক্লাস এটা, অক্টোবর মাস নাগাদ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য এবং ক্লাসটি করার জন্য। তোমরা তোমাদের ফিডব্যাকটা আমাকে দেবে। তবে হ্যাঁ, ক্লাস এভাবেই করা হবে এবং সেগুলো নেটেই, মানে ক্লাস আকারে সেটা আপলোড করে দেওয়া হবে, যাতে প্রতিটি ছাত্রছাত্রী, আমার ছাত্র যারা, বিশেষত যারা রয়েছে, তারা সবাই যেন দেখতে পায়। এবং আমি দেখছি এতে বেশিরভাগ ছাত্র আমাদের হিন্দু স্কুলের ছেলেরা, যাদের হাতে সকালে মোবাইল থাকে না, দিনে মোবাইল থাকে না, হয়তো রাত্রে মোবাইলটা পায়, তাদের ক্ষেত্রে এটা সুবিধা হচ্ছে। অনেকেই দেখেছে এটা, ভিডিওটা দেখছে অনেকে। ঠিক আছে, আজকের মতো তোমাদের আমি এখানে, তোমাদের কাছ থেকে এখানে ছুটি দেওয়া হলো, তোমাদের পরের ক্লাসটা বলে দিলাম কি হবে না।